সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাষার নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে পর্যালোচনা করে থাকি। সেই পর্যালোচনা অংশে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। তার হলেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব, এবং ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জানিপাব ও এডিটর ইনচার্জ এশিয়ান এইজ। আমরা আলোচনা শুরু করবো, তো তার আগে আমরা একটু গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নিয়ে আলোচনায় যেতে চাই। গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে আর কথা নয়, আন্দোলনেই খালেদা জিয়াকে মুক্ত করার ঘোষণা বিএনপির, যে কোনো পরিস্থিতির জন্য সরকারকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি, মুক্তি চাইলে রাষ্ট্রপতির কাছে খালেদা জিয়ার ক্ষমা চাওয়া ছাড়া উপায় নেই বলছে আওয়ামী লীগ, নৈরাজ্য করলে সম্মতির জবাবে পাল্টা হুঁশিয়ারি, বড় কোনো সংশোধনী ছাড়াই সংসদে পাশ হলো অর্থ বিল, থাকছে কালো টাকা সাদা করার সুযোগ, অভিযান চলছে, ছাড় পাবে না কোনো দুর্নীতিবাজ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ক্ষমতা একীভূতকরণে বাড়ছে বৈষম্য, বিকেন্দ্রীকরণের তাগিদ বিশিষ্টজনদের, সংঘাত এড়াতে দুদল ঐক্যবদ্ধ হতে হবে বলেছেন তথ্য প্রতিমন্ত্রী। এই ছিল মোটা দাগে উল্লেখযোগ্য সংবাদ। আমি একটু শুরু করতে চাই আবু আলম শহীদ খান। সাম্প্রতিক সময়ে আসলে দুর্নীতি বেশ আলোচিত একটি বিষয়। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে তারা দুটি বিষয়কে বেশ জোরে, একটি বলেছিল যে দুর্নীতির বিরুদ্ধে তারা জিরো টলারেন্স, এটা বলেছিল যে বাজার নিয়ন্ত্রণ করা বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, এই দুটি চ্যালেঞ্জ তারা বলেছিল শুরুতেই। এবং সেই জায়গায় গতকালের সংসদে প্রধানমন্ত্রীও বলেছেন যে দুর্নীতিবাজদের ছাড় দেওয়া চলবে না, এটি চলছে। কিন্তু যেই সমস্ত দুর্নীতির ঘটনা এখন গণমাধ্যমে প্রকাশ হচ্ছে, আসলে কোন দিকে যাচ্ছে, কেন হঠাৎ করে এরকম এত মানুষের, বিশেষ করে আমরা যদি বলি যে আমলা বা প্রশাসনের ব্যক্তিরা আসলে সঙ্গে বেশি জড়িত, এগুলো আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? প্রথমত হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা, যে এটা তো নতুন ঘোষণা না, জিরো টলারেন্স দুর্নীতির ব্যাপারে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এটাও নতুন না, এটা গত সংসদ নির্বাচনের সময় এই প্রতিশ্রুতি ছিল। মোটা দাগে যদি বলতে হয় যে এই প্রতিশ্রুতি বা এই ঘোষণার যে ট্রান্সলেশন হওয়ার কথা, যেটা বাস্তবায়িত হওয়ার কথা, সেটা বাস্তবায়িত হয়নি এখন পর্যন্ত, সেটা এগুলো প্রমাণক। আপনি যেটা বললেন যে এখন দেখা যাচ্ছে যে আমলা বা অন্য কোনো পদে, মানে শীর্ষ পদের লোকদের দুর্নীতি প্রকাশিত হচ্ছে। হ্যাঁ, এটা প্রকাশিত হচ্ছে, এটা হিমবাহের উপরের অংশটুকু মাত্র। কিন্তু দুর্নীতির ব্যাপারটা মোটামুটি যদি আলোচনা করতে হয়, তাহলে দুর্নীতি একটা সর্বগ্রাসী রূপ নিয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং এই ঘটনাগুলো জাতি হিসাবে আমাদেরকে লজ্জিত করে। যখন আপনি একটা বাহিনী প্রধান, পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর প্রধান বা কাস্টমসের একদম ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তা, অন্য আরও অনেকের কথা যখন আপনি জানবেন, এবং তাদের সম্পদের, যে এখন তো 5 লাখ টাকা 10 লাখ টাকাও যদি আপনি হিসাব বিবরণী মিলাতে না পারেন, তাহলেও কিন্তু দুর্নীতির মামলা হতে পারে, হয়ে যায়। অনেক সময় দেখেন না যে ফাঁদ ধরা, গরুর ফাঁদের মতো দেখা গেল যে একজন তহসিলদার কিংবা একজন অন্য কোনো দায়িত্ব আছেন, যিনি সেবা প্রতিষ্ঠান সমবায় কর্মকর্তা বা অন্য আরও সেবা দিতে চান, সেখানে ড্রয়ারের মধ্যে কিছু টাকা দিচ্ছেন, এটা 50,000 হতে পারে, 1 লাখ টাকা হচ্ছে, দুর্নীতি দমন ব্যুরো লোকেরা সেখানে হাজির এবং হাতে নাতে তাকে ধরলেন এবং তার নামে মামলা হলো। এরকম আমরা দেখি, এবং দেখে অনেক সময় মনে হয় যে তা ভালোই তো, মানে এই অভিযানগুলো খুব সুন্দর। বাট এই অভিযানের পেছনে যে বাতির নিচে বড় অন্ধকার থাকে না, সেইটা এখন এসছে সামনে। জনাব কয়ের সম্পত্তির পরিমাণ যেটা দেখা গেল, তার পাসপোর্ট বিষয়ে যেটা জানা গেল, এমনকি যে দেশটাকে অসাম্প্রদায়িক বাংলাদেশ করার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, গণতান্ত্রিক বাংলাদেশ, এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ করা এটা আমাদের কমিটমেন্ট। সেই অসাম্প্রদায়িক বাংলাদেশে একজন বাহিনী প্রধান যদি, যেটা জানা যাচ্ছে, যেটা অভিযোগ করা হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল করে নেওয়া হয়েছে বা জমি টমি জোর করে কিনে নেওয়া হয়েছে, মূল্য ঠিক মতো দেওয়া হয়নি, এবং এই ঘটনা কিন্তু এর আগেও ঘটছে। একজন মন্ত্রী করেছিলেন, তিনি এখন মন্ত্রিসভায় নেই, তার ব্যাপারে এরকম বিস্তর অভিযোগ পাওয়া গিয়েছিল এবং বহাল তবিয়তে তিনি মন্ত্রিসভায় ছিলেন। পরবর্তীকালে ঘটনার চক্রে তিনি এখন ভূপতিত হয়েছেন। তো এই যে ঘটনাগুলো ঘটে, এবং এই ঘটনাগুলো কি কেউ জানি না আমরা, মানে আমরা সংবাদপত্র জানছেন নিশ্চয়ই, আপনারা জেনেছেন, কিন্তু আপনাদের সেভার হচ্ছে মাহফুজ সাহেব, উনি বলে দিয়েছেন আমরা জেনেও রিপোর্ট করতে পারিনি। তার মানে আপনারা ভয়ের মধ্যে ছিলেন। অর্থাৎ আমরা বলি যে বাংলাদেশে এখন সংবাদপত্রের যে স্বাধীনতা আছে, এটা পৃথিবীতে একটা বলা যায়, উদাহরণ বলা যায়। তা আপনারা নিজেরাই বলে দিলেন, আপনাদের একজন প্রধান সম্পাদক বলল যে তারা জেনেও এই রিপোর্টটা করতে পারেনি। আপনি পাসপোর্ট অফিসে 5টা 6টা 7টা পাসপোর্ট ইস্যু হলো, গ্রিন পাসপোর্ট। আমি এখানে পরিষ্কার করতে চাই যে একজন সরকারি কর্মচারী কিন্তু গ্রিন পাসপোর্ট নিতে পারেন, যাতে কোনো আইনগত বাধা নেই। তিনি আবেদন করলে, অনুমতি পেলে গ্রিন পাসপোর্ট নিতে পারেন। কিন্তু আপনি তার পেশা, তো আপনার পেশাটা ঠিক মতো লিখতে হবে, কারণ আপনার এই গ্রিন পাসপোর্টের অনুমতিতেই যাচ্ছে যে আপনি
অমুক আপনার সরকারি কর্মকর্তা, আপনি তাকে একটা গ্রিন পাসপোর্ট দেওয়া হোক। এটা কেন এই সুযোগটা রাখা হয়েছে যে আমাদের সরকারি পাসপোর্টের মেয়াদটা টাইম বাউন্ড থাকে, তো তখন হয়তো আমেরিকান ভিসা আপনি বা ব্রিটিশ ভিসা বা এখন দেশে দেশে তারা 5 থেকে 10 বছর ভিসা দিচ্ছে, তো আপনার পাসপোর্টের মেয়াদ যতদিন থাকবে আপনি ভিসা ততদিন পাবেন। সেই সব কারণে অনেক কিছু বিবেচনা করে এটা করা হয়েছিল। এটা মানে এই নয় যে আপনি পাসপোর্টের মধ্যে আপনার পরিচয় গোপন করবেন। ঠিক আছে, পাসপোর্টে আপনি পরিচয় গোপন করলেন, পাসপোর্টের যে অধিদপ্তর সেটা তো একটা স্বাধীন অধিদপ্তর। হ্যাঁ, তাদের কাছে নেই, অস্ত্রশস্ত্র নাই, তাদের কাছে হেলিকপ্টার নাই, কিন্তু স্বাধীন অধিদপ্তর, এবং ওখানে ব্রিগেডিয়ার জেনারেল পদের লোকেরা ডিজির কাজ করে, মেজর জেনারেল ডিজির কাজ করছে। হ্যাঁ, তারপরে ওখানে আমলাদের মধ্যে এডিশনাল সেক্রেটারি লেভেলের লোকেরা ওখানে গেছেন, তাই না? তো এরা তো একটা রিপোর্ট করবে অন্তত যে হ্যাঁ আমরা এরকম একটা পাসপোর্টের রিকোয়েস্ট পেয়েছি। প্রথম রিপোর্টিং হওয়া উচিত রিকোয়েস্টের সাথে সাথে, যে তার যে একটা নোট তো থাকা উচিত সরকারি ফর্ম ফিল আপ করেছে, সেই ফর্ম ফিল আপে তার এটা আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা জানতে হবে। আপনি ভয়ের চোটে অন্য কাউকে জানালেন না, উনি এটা বলা হচ্ছে উনি র্যাবের ডিজি থাকা অবস্থা করাচ্ছে, তাহলে তো এটা আইজিপিকে জানাতে হবে। র্যাব তো আইজিপির সাথে সরাসরি সংযুক্ত। তো আপনি এটা করবেন না, আপনি কোনো রিপোর্ট করবেন না, আপনি তার বাসায় যেয়ে কাজটা করবেন, কেউ কোনো রিপোর্ট করবে না এবং কেউ কিছু জানবে না, এটা বিশ্বাসযোগ্য নয়। আমরা হয়তো জেনেছি, ভয়ে কিছু বলি নেই, আমরা হয়তো জেনেছি, জেনে না জানার ভান করেছি। ওই যে বলে না, আইস হোয়াইট শার্ট, কান বন্ধ, মুখে তুলা গুজে দেওয়া হয়েছে। সুতরাং আপনি চোখ কান বন্ধ একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা চালানোর চেষ্টা করছি, এগুলো হচ্ছে তার প্রমাণক যে রাষ্ট্র ব্যবস্থা যারা চালাচ্ছেন, রাষ্ট্র তো একটা বায়বীয় জিনিস, এটা ব্যবস্থা আপনি ধরতে পারবেন, এটা বাতাসের মতো। রাষ্ট্রের এই অঙ্গ আছে, সেই অঙ্গ আছে, এই পদ্ধতি আছে, সেই পদ্ধতি আছে, সংবিধান আছে, আইন আছে, বিধিবিধান আছে, এবং মানুষজন কাজ করে, গণকর্মচারীরা যাদের ট্যাক্সের, জনগণের ট্যাক্সের পয়সা যাদের সকল সুবিধা দেওয়া হয়, তো সেই ব্যবস্থাকে আমরা ঠিকমতো চালাতে পারছি না। এবং যারা সরকার পরিচালনা করছেন, সরকার যেরকমই হোক, সেটা স্বৈরাচারী সরকার হোক, গণতান্ত্রিক সরকার হোক, গণতন্ত্রের লেবাসে কর্তৃত্ববাদী সরকার হোক, অথবা মিলিটারি গভর্নমেন্ট হোক, যারাই সরকারটা চালাবেন, রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালনা করবেন, তাদেরকে এইসব বিষয়ে ব্যবস্থা নিতে হবে। কিন্তু সবাই চোখ কান নাক বন্ধ করে বসে আছি, আমরা গন্ধও পাই না এখন কিছু, যতক্ষণ পর্যন্ত গন্ধটা আমার সামনে না আসে। স্যার, এই মানে রাষ্ট্রে এক ধরনের বিশৃঙ্খলা, বৈষম্য তৈরি হয় কিনা এরকম ধরনের দুর্নীতির এক একটা তথ্য যখন প্রকাশ পায় তখন এক ধরনের? দেখুন, এটা একটা পটভূমি আছে, সে বিষয়টা আলোচনা করেই বোধহয় উত্তরে যাওয়া ভালো। গ্লোবাল অ্যান্টি কারাপশন কোঅর্ডিনেটর মার্কিন সরকারের দ্বারা নিযুক্ত রিচার্ড নেফিউ মহোদয়, তিনি আমাদের নির্বাচনের প্রাককালে ঢাকায় এসেছিলেন। দুটি জায়গায় তিনি নক করেছেন। প্রথমত দুদক, সেখানে গিয়ে তিনি কোইন্সিডেন্টালি আমাদের চেয়ারম্যান মহোদয়কে পাননি, সচিব মহোদয়কে পেয়েছিলেন। তার সঙ্গে তিনি যে হোমওয়ার্কটা করে নিয়ে এসেছিলেন সেটা মিলিয়ে দেখবার চেষ্টা করেছেন। তারপর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন। সেখানে সম্মানীয় সচিব মহোদয়কে নিয়ে একত্রে প্রেসকে ফেস করেছিলেন এবং পারসুয়েট করতে সক্ষম হয়েছিলেন সম্মানীয় পররাষ্ট্র সচিব মহোদয়কে যে স্যাংশন হতে পারে দুর্নীতি নিরোধে একটা বড় হাতিয়ার। খেয়াল করেন, এটা ট্রান্সলেটেড ইন্টু অ্যাকশন তিনি করলেন ঘরে ফিরে গিয়ে। আপনার ফর্মার সিভিল সার্ভেন্ট মিত্রবাবুর যে $3 মিলিয়ন যে অ্যাসেট তিনি স্ত্রীর নামে ক্রয় করেছেন মার্কিন মূল্যকে, সেটির সুলুক সন্ধান দিয়ে প্রায় গোটা দশেক ব্যক্তি টার্গেটেডভাবে ওই লেন্সের আওতায় চলে এসেছিলেন। বাকি 9 জনের খোঁজখবর আমরা অবশ্য পাইনি। একজন মিঠু বলে ভদ্রলোক, তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঠিকাদারি সমিতি ছিলেন, ঢাকায় এসে স্পটলাইটে পড়েছিলেন। তারপর সেটা যথারীতি আমরা ভুলে গেছি, কিন্তু উনি আর কোনো আলোচনা নেই মিডিয়াতে। তারপরে যেটা আমরা দেখলাম, আমাদের সাবেক সেনাপ্রধানকে টার্গেটেডভাবে একটা বিশেষ ক্লজের আওতায় তার পরিবার এবং তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং তকমাটা দেয়া হলো দুর্নীতির, কিন্তু ডিটেল ব্যাখ্যা সেখানে নেই। আর এই বিষয়টা আইডেন্টিফাই করে যেটা সমঝে দেয়া হলো যে নজিরবিহীন ব্যক্তি নামে এবং তার বাহিনী যেটাতে তিনি বিলং করছিলেন তার উপর যে স্যাংশন আরোপ করা হয়েছিল, সেটা সেখানেই ট্রেজারি ডিপার্টমেন্টের ওই
আইনের বিশেষ ধারার কারণে হয়তো ডিসক্লোজ করা হয়েছিল নামগুলো, বাহিনীর নাম। পরবর্তীতে আপনার সেক্রেটারি অফ স্টেট যে ভিসা নীতি ঘোষণা করেছিলেন, সেখানে প্রাইভেসির ক্লজ থাকার কারণে কতজনের নামে কি এসছে আমরা কিছুই জানিনি, খালি বলা হয়েছে যে বলা করা হয়েছে। হবে এখন থেকে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফররত অবস্থায় জাতিসংঘ অধিবেশনে তিনি গিয়েছিলেন, তখনই কিন্তু তার উপস্থিতিতে ওই ভবনে এই ঘোষণাটি দেয়া হয়েছিল। এবং এতদিন পরে, অর্থাৎ নির্বাচনের অব্যবহিত পরের দিন রাতে এক প্যারাগ্রাফের একটা স্টেটমেন্ট তারা হাজির করেছিলেন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে, যে তাদের দৃষ্টিতে নির্বাচনটি ফ্রি ফেয়ার হয়নি, এবং কোট করেছিলেন তাদের পর্যবেক্ষকদের। আর পরে এতদিন পর এই জেনারেল আজিজকে এবং তার পরিবারকে লক্ষ্য করে এই তকমা তারা এঁটে দিলেন। তারপর খেয়াল করে দেখেন আমাদের দেশে মিডিয়া হঠাৎ করে খুব সরব হয়ে উঠল বেনজির মহোদয়ের ক্ষেত্রে, তারপরে জেনারেল আজিজের নিরিখে, তারপর আমাদের ডক্টর মতিউর রহমান, তাকে ঘিরে আসাদুজ্জামান মিয়া মহোদয় যিনি অবসরে গেছেন, তাকে টার্গেট করে, এবং তারপরে বেশ কিছু পুলিশ কর্মকর্তার বিষয়ে ফরফ্রন্টে এসছে। এবং এই ধারাবাহিকতার সঙ্গে এখন আবার মাননীয় প্রধানমন্ত্রীর যে স্টেটমেন্ট পার্লামেন্টে বাজেট বক্তৃতার অনুষঙ্গ হিসেবে যেটি প্রদান করেছেন, তা কিন্তু নতুন নয়। আবু আলম শহীদ খান মহোদয় সঠিকভাবেই বিষয়টি পার্সপেক্টিভে নিয়ে এসছেন। 2018-র 30 ডিসেম্বরের নির্বাচনের পর দিন 31 ডিসেম্বর আমরা কিছু ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী ইলেক্ট তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম গণভবনে। তখন তাকে আমরা যখন জিজ্ঞেস করেছিলাম, তিনি 3টি লক্ষ্যের কথা বলেছিলেন। তার যে সরকার তিনি গঠন করতে যাচ্ছেন, সেই সরকারের লক্ষ্য হবে শূন্য সহিষ্ণুতা প্রদর্শন করা, দুর্নীতির নিরিখে, জঙ্গিবাদের নিরিখে, মাদক আসক্তির নিরিখে। এবং তার ধারাবাহিকতায় আমরা দেখলাম ওই সময়, ওই পিরিয়ডে তিনি জি.কে. শামীম এবং ইসমাইল চৌধুরী সম্রাট এক্সপোজ করেছেন, আরো বেশ কিছু লোক দরবারও হয়েছিল, দে ফলেন ফ্রম গ্রেস। এবং বেশ বিরতির পর আবার নতুন করে এই ড্রাইভটি শুরু হলো। এর সঙ্গে রিচার্ড নেফিউর, স্টেট ডিপার্টমেন্টের এবং সরকারের সব মিলেমিশে কিন্তু এখন একাকার। এবং সবুজ সংকেত পেয়েই যেই মিডিয়া চোখে কাপড় দিয়ে রেখেছিল, মুখে তুলো গুজে রেখেছিল, কানে কুলো দিয়ে রেখেছিল, তারা হঠাৎ করে হাইপার অ্যাক্টিভ হয়েছে। এবং এর ধারাবাহিকতায় বেশ যে ভালো রকমের দুর্নীতি চলছে না, অর্থাৎ দুর্নীতি নিরোধের নামে যে কাণ্ডটা আমরা দেখেছিলাম 1/11-এর সময়, রুই কাতলার মডেল তৈরি করা হয়েছিল। এবং আমার বিশ্বাস এই গত 53 বছর সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছিল ওই 2 বছরে। তো সেরকম কোনো কাণ্ড আবার ঘটে কি না? কারণ বাংলাদেশে যারা ক্রাফটি সুযোগ সন্ধানী লোক, তারা কিন্তু যথেষ্ট আপনার মুন্সিয়ানার অধিকারী। স্যার, এই যে এনবিআর সঙ্গে যদি একটু আমরা আসি, এনবিআর মতিউর রহমান কিংবা তার প্রথম সচিবের যে অঢেল সম্পদের বিবরণ, এবং মতিউর রহমানের বেলায় যেই ব্যবস্থাটা সরকার নিয়েছে যে তাকে ওএসডি করে তাকে অর্থ মন্ত্রণালয়ে তাকে পাঠানো, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে পাঠানো, এটি আসলে এই ক্ষেত্রে যথেষ্ট কিনা? আরেকটা হলো যে তার যে সম্পদ বা তার যে চলাচল কিংবা তার যে যোগাযোগ, যে লবিং, সেই বিষয়গুলো আসলে কিভাবে করবেন? না, একজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আসলে তো তাকে প্রথমে তার জায়গা থেকে ছড়িয়ে অ্যাটাচমেন্ট করা, এটা একটা সাধারণ পদ্ধতি। যদিও আমাদের দেশে 1974-এর যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, এটা এখনো চালু আছে, যেটা যখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে সমালোচনা ছিল, তার মধ্যে এটা একটা অন্যতম সমালোচনা ছিল। কিন্তু গত 52 বছরে তো কেউ এটা বাতিল করে নাই। তো স্পেশাল পাওয়ার অ্যাক্টে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান আছে, কিন্তু তো সেটাও তো আইন অনুসরণ করে করতে হবে। মানে আপনার কথা থেকে আমি বুঝতে পারছি যে আপনি এই অ্যাকশনটাকে তেমন একটা কমিটি গঠন, মানে অভ্যন্তরীণ ডিপার্টমেন্টের কমিটি গঠন, এটা তো একটা তদন্ত করতে হবে, তদন্তের মাধ্যমে দিয়ে প্রকাশিত হবে। মিডিয়া রিপোর্ট পুরোটা সত্য কিনা সেটা জানতে হবে, যদি অধিকাংশ মিডিয়া রিপোর্ট সত্য। এবং মতিউর রহমানের স্ত্রী একটা
স্টেটমেন্ট বোমা দিয়েছেন ফাটিয়েছেন। প্রথম যে স্ত্রী। সাংবাদিকদের তিনি ওনার কিনে তিনজন নিয়েছেন, নাকি স্ত্রী, আমি জানি না, আমি দুজনের কথা বেশি জানা গেছে। আলোচিত। তো এখন প্রথম স্ত্রী উনি বলেছেন যে সাংবাদিকদের সব কিনে রেখেছেন তারা, তো আপনারা নাকি একদিন চুপ হয়ে যাবেন। তো এই যে উনি তো বললেন যে আপনারা কোন অজানা কারণে হঠাৎ করে এখন একেবারে হাইপার অ্যাক্টিভ হয়ে সব কিছু প্রকাশ করছেন, আগে জানতেন ভয় করেননি, ঠিক আছে, ভয়ের তার মানে বোঝা গেল যে বাংলাদেশে একটা ভয়ের সংস্কৃতি আছে। এবং সাংবাদিকরাও যতই আমরা বলি, আমরা টকশোতে তো অনেক কথাই বলতে পারি, এবং এখন পর্যন্ত আমি বা উনি আমরা কোনো চ্যালেঞ্জের মুখে পড়িনি এখন পর্যন্ত। তো অনেকে হয়তো পড়েন চ্যালেঞ্জের মুখে, অনেকের ফোন যায়, অনেকে হয়তো ভয় পান। তো এই যে ভয়ের সংস্কৃতি আছে, এটা আপনারা কিন্তু প্রকাশ করছেন যে আসলে একটা ভয়ের সংস্কৃতি আছে, যে কারণে এগুলো তুলে ধরা যায় না। উনি আরেকটা চমৎকার কথা বলছেন, ফলেন ফ্রম গ্রেস, এটা আপনি একটু নোট রাখতে পারেন, যে এই যে ঘটনাগুলো ঘটছে অনেক দিন ধরে, কিন্তু আমাদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কাজ করে নেই, অকার্যকর। যদিও আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ, ঘোষণা মানে ওনার নির্দেশ, উনি যদি মুখ দিয়ে কিছু বলেন, এটা তো এমন কিছু বলেন যে ওকে মেরে ফেলতে হবে, তাই না? সেটা নয় আপনি বলতে পারেন না 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 এরকম মারা যাবে না, বাট উনি যখন বলেন যে জিরো টলারেন্স দুর্নীতির ব্যাপারে, তার মানে এটা একটা ঘোষণা এবং এটা একটা নির্দেশ, যারা এইসব নিয়ে কাজ করবে তাদের জন্য এটা নির্দেশনা। সো তাদের তো কাজে ঝাঁপিয়ে পড়া উচিত ছিল, এবং সেটাই প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব, প্রধানমন্ত্রীর যে ইমেজ, ইলেকশন নিয়ে নানান কথাবার্তা আছে, ওটার বাইরে যেয়ে কিন্তু এগুলো তার ইমেজ আরো বিল্ড আপ করতে পারতো। বাট আমাদের যারা এই গণকর্মচারী আছেন, যাদের এটা দায়িত্ব, কারণ উনি তো নিজে নিজে যে ধরবে না, তাই সেই দায়িত্ব যাদের হাতে আছে, সেই দায়িত্ব তারা ঠিকমতো পালন করছেন না। তো সেখানে আবার আপনি বলতে পারেন যে এই দায়িত্ব তারা পালন করবেন, এই জন্যই তো সরকার, তো সরকার তাদের দায়িত্ব পালন করছে না কেন, দেখে না, এসব অনেক ব্যাপার আছে। সো এখন যা ঘটছে সেগুলো নিয়ে দুর্নীতির মামলা হবে, এবং দুর্নীতি মামলা কিন্তু একটা দীর্ঘমেয়াদী মামলা। আমরা জানি জেনারেল এরশাদ 10 বছর, 12 বছর, 14 বছর, 15 বছর পার হয়ে গেছে মামলাতে, তারও কিছু কয়েকটা হয়তো বিচার হয়েছে, কয়েকটা বিচার হয়নি। কারণ এগুলোর সাথে আবার ওই যে ফলেন ফ্রম গ্রেস একটা শব্দ যোগ করতে হবে, সেটা শুধুমাত্র আমলা, কর্মচারী, গণকর্মচারী, অন্যের জন্য না, এটা সব রাজনীতিবিদদের জন্য। এখন এটা হলো যে আমাদের দেশে যদি বিচারের কথা বলেন, আমাদের দেশে কিন্তু বিচার হয়েছে, আমাদের দেশে জেনারেলদের বিচার হয়েছে, আমাদের দেশে আইজিপির বিচার হয়েছে, আমাদের দেশে মানে রাষ্ট্রনায়কদের বিচার হয়েছে, প্রধানমন্ত্রী এবং আমাদের চিফ জাস্টিসের বিরুদ্ধে বিচার হচ্ছে। মানে বিচারের যদি কথা বলেন তাহলে এগুলো উদাহরণ বলা যায়, যে কেউ বলতে পারে না 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 আমাদের দেশে বিচার ব্যবস্থা আছে, বিচার হচ্ছে, বাট এটা খুব দীর্ঘসূত্র, এবং বিচারটা কার কার হচ্ছে এইটা প্রশ্নবিদ্ধ। কারণ আপনি যদি মনে করেন, সরকার যদি মনে করে পলিটিক্যাল ডিসিশন যখন হয় তখন বিচারটা হয়। সো ওইখানে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা জিরো টলারেন্স, ওইখানে আইন সবার জন্য সমান, এটা একটা ঘোষণা আছে, এবং এটা বারবার আমরা বলতে থাকি। সো এই দুটাকে এক করে বিচার এবং তদন্ত এবং অভিযান চলতে হবে। আপনার মনে আছে ক্যাসিনো কাণ্ড, ক্যাসিনো এখন আছে কিনা আমি জানি না, বাট অনেক পার্টি হাউস টাউস আছে, কি আছে, জুয়া খেলা বন্ধ হয়েছে কিনা সেটা আমি জানি না, বাট ক্যাসিনো কাণ্ডের সময় তো আমরা দেখেছি বেশ বড় বড় অপারেশন হয়েছে, এবং এই 1 সপ্তাহ 2 সপ্তাহ ওই সময় কিন্তু মিডিয়া, নাগরিক সমাজ কিন্তু বিপুল একটা সাপোর্ট দিয়েছিল, সাপোর্ট পেয়েছিল গভর্নমেন্ট, কিন্তু তারপরে কি হলো, তারপরে তো সব বন্ধ। এবং সেই ক্যাসিনো কাণ্ডের আপনার রিপোর্টিংও তো আর নাই, কে কোথায় আছে, তার বিচার হলো কি না, বিচারে কি হয়েছে আমরা জানি না, তাই না? মতিউর রহমানের ব্যাপারটা খুবই মজার, যে এটা কোনো সাংবাদিক বা আপনারা ওনার ওয়াইফ যে দাবি করেছেন ওটা মাঝে মাঝে বিশ্বাস করতে ইচ্ছা করে, যদি আমি সাংবাদিকতা বিভাগের ছাত্র, আমি উনি জনপ্রতিনিধি, এবং আমার বিশ্বাস করতে ইচ্ছা করে। কারণ হলো যে এই ছাগলের ছবি, মানে মতিউর রহমানেরটা নিয়ে আমরা একটা জোক আমাদের গ্রুপে করেছি, যে বাংলাদেশ এখন কে রুল করে, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো এখানে অনেকে অনেক রকম কথা বলছিল, তো ওখানে একটা কথা আসলো যে বাংলাদেশে এখন ছাগল রুল করে, গোট রুলস গোটস। কেন ওই ছাগলের ছবি না, সাধারণ ছাগল না, তাও আবার ওই ছাগল 12 লাখ টাকা 15 লাখ টাকা না নামেও রাম ছাগল। এরা এখন রুল করে, কেন ওর ছবিটা যদি ওই ছেলেটা না দিত। এবং আমি আই থ্যাঙ্ক সোশ্যাল মিডিয়া, আমরা সোশ্যাল মিডিয়া সম্পর্কে অনেক আজে বাজে কথা বলি, এবং আজে বাজে সংবাদের একটা বড় অভিযোগ আছে, বাট সোশ্যাল মিডিয়া কিন্তু সংবাদের একটা বড় সোর্স। এবং কিছু মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়ার এইসব ছবি টবি দেখে অ্যানালাইসিস করে জিনিসটা বের করে আনছে। এই টিকটক এইসব আজে বাজে জিনিস বাদ দেন, কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু এই জিনিসটা করেছে, এবং সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক তথ্য এখন সামনে আনছে যেটা মেইন স্ট্রিম মিডিয়াও করতে পারে। এখন ভয় সংস্কৃতি থেকে নিশ্চয়ই বের হয়ে যাবে না। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আজকে পার্লামেন্টে আবারও তার আগের ঘোষণা এটাকে দৃঢ় করেছেন,
তাই না, যে উনি বলেছেন যে না, বলেছেন যে দুর্নীতির ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। ছাড় দেওয়া হবে না। সো তাহলে মিডিয়াকে আমরা অনুরোধ করতে পারি, মেন স্ট্রিম মিডিয়া এই কাজগুলো করতে পারে। এবং এটা আপনাদের একটা প্রধান দায়িত্ব এই জন্য যে আমরা যারা গণকর্মচারী আমরা একে অপরের দোষ ঢেকে রাখার জন্য চেষ্টা করি, এবং আমাদের একটা গোষ্ঠী স্বার্থ আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং আমরা আমাদের দেশে হুইসেল ব্লোয়ার আইন আছে, কিন্তু 1913 সালে বা 12 সালে এটা করা হয়েছিল। এবং এই হুইসেল ব্লোয়ার আইনে আমি কাউকে এখন পর্যন্ত মুখ খুলতে দেখি নেই। উল্টা আমি দেখছি যে হুইসেল ব্লো না করে যদি গোপনও কোনো তথ্য সংগ্রহ করে থাকে তার চাকরি চলে যাচ্ছে। হলো তো তাই, আমি দেখেছি মিয়া সাহেবের, তাই না? তো সো আপনি দেশে হুইসেল ব্লোয়ার আইন আছে, সো ওকে আপনার আরো সুরক্ষা দিয়ে আরো তথ্য বের করা দরকার ছিল। তো এগুলো যখন এই যে এই ঘোষণা এবং ফিল্ডের যে মানে এই ঘোষণার কারণে যে অ্যাক্টিভিটিস, এটা অনেক মিলে না। এই যে হুইসেল ব্লোয়ার আইন আছে, এটা মিললো না, তাকে সুরক্ষা দিয়ে বরঞ্চ আরো তথ্য কালেক্ট করা উচিত ছিল। আমরা স্যার গণমাধ্যমের ক্ষেত্রে এটা আমরা দেখেছি, যখন মিঠুর ব্যাপারটি স্যার বলছিলেন যে তখন মেডিকেল নিয়ে ব্যাপক আকারে অনুসন্ধান হলো, সংবাদ প্রকাশে, তারপরে সাংবাদিককে কিভাবে হেনস্থা করা হয়েছিল সেটি তো একদম প্রমাণিত আমাদের এখানে। সো এই চ্যালেঞ্জ তো আমাদের সামনে থাকছে। স্যার আমরা যদি একটু মতিউর রহমানের কাণ্ডে যাই, যে তার স্ত্রী যেটি বলেছেন যে সাংবাদিক কিনে নিয়েছে, মানে এত বড় তথ্য, এত দুর্নীতি তথ্য প্রকাশের পরও তার যে দমভক্তি, আসলে এটার উৎসটা কোথায়, বা তাদেরকে আসলে ব্যাকআপটা কি, যে যেটি আসলে এটা এক ধরনের দমভক্তি বলা যায়? এখন আমি আমাদের অগ্রজপতি আবুল আলম শহীদ খান মহোদয়ের যে ব্যাখ্যা বিশ্লেষণ, তার থেকে একটু বিস্তৃত পরিসরে যেটা বলতে চাই সেটি হচ্ছে এই, যে যত দৃঢ় ঘোষণা হবে শূন্য সহিষ্ণুতার এবং দুর্নীতি নিরোধের, তত বেশি পরিমাণে কিন্তু আপনার উৎকোচের অ্যামাউন্ট বেড়ে যাবে, তাতে লাভ বেশি। অ্যামাউন্ট অফ রিস্ক বেশি, মানে এখন এবং যারা এই কাজে দক্ষ তারা কিন্তু আরো বিপুল পরিমাণ মিটার ঘুরিয়ে দেবেন। এই বিষয়টা যেন ভুলে না যায়। মানে দুর্নীতি অর্থের পরিমাণ আরো বেড়ে যাবে, Definitely. ট্রানজাকশনের পরিমাণ বিনিময় মূল্য বাড়বে আর কি, এবং সেই সঙ্গে কারেন্সিও পাল্টে যেতে পারে। এখন রুপিতে হতে পারে, সেটা ইউয়ানে হতে পারে, ডলার তো পুরনো না, আছে। কারেন্সি তো আছেই পুরো, না আছে, মানে এগুলো নতুন আবার যুক্ত হয়েছে, নতুন ডাইমেনশন যুক্ত হয়েছে। তো সুতরাং সেই বিষয়গুলো আমাদের আসলে যেন ভুলে না যাই। আর যারা ইনহাউস দায়িত্বে আছেন, দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানে, আপনি জানেন যে এখন আপনার ডিজি পর্যন্ত তারা হচ্ছেন। আগে যে অভিযোগটা আসতো যে ডেপুটেশনে তারা আসতেন, তাদের কোনো, এখন যারা সেখানে আছেন তারা কিন্তু রীতিমতো লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি। ঘোষণা দিয়ে লড়াই শুরু করবার প্রত্যয় ব্যক্ত করেছিলেন আমাদের সাবেক সেনাপ্রধান যখন তিনি দায়িত্ব নিলেন কমিশনের, সেসব দিয়ে তাকে কিন্তু লেজ গুটিয়ে চলে যেতে হয়েছে। আপনার দুদকের চেয়ারম্যান, সাবেক সচিব, মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে কাজ করেছেন গোলাম রহমান সাহেব, তিনি বলে ফেলেছিলেন যে দুদক হচ্ছে নখ এবং দাঁতবিহীন ব্যাঘ্র। মনে আছে নিশ্চয়ই বলেছেন। এবং সেই বিষয়টা নালিফাই করার জন্য আমারই অগ্রজপতিম বিভাগের বড় ভাই ইকবাল মাহমুদ, তিনি কিন্তু আপনার সার্জেন্ট এট আর্মস, পুলিশ গ্রেপ্তার করার ক্ষমতা নানানভাবে কিন্তু নখ এবং দাঁতের ব্যবস্থা করেছিলেন। তার ফলে পরিমাণ, ওই যে অ্যামাউন্ট কিন্তু আরো বেড়ে গেছে। এবং এটা খুব কাছ থেকে আমরা প্রত্যক্ষ করেছি, তো দুদকের সঙ্গে কাজ করেছি। এবং আমার আরেক সতীর্থ, তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, একমাত্র ব্যক্তি যার জিও লাগে না, পৃথিবীর যে কোনো দেশে তিনি যেতে পারেন ওই দুর্নীতির যে নেটওয়ার্কটা সেটা আবিষ্কার করার প্রয়োজনে। তার পর্যন্ত পাওনা বাকি আছে, দুদক থেকে পুরো পাওনা পাননি, যেহেতু এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, সেন্সিটিভ, অনেকের স্বার্থহানি হচ্ছে। তা আমি তাকে পরামর্শ দিয়েছি যে এত কিছু নিয়ে এত হইচই হচ্ছে, তোমার উচিত হবে এই বিষয়ে একটা ডক্টরেট করা, পিএইচডি অভিসন্ধান, তোমার যে অ্যাক্সেস অফ ইনফরমেশন আছে এটা কারো নাই, এত লোকের নামে হইচই হচ্ছে। ডক্টর মতিউর রহমান তিনি কিন্তু দেশ থেকে তার ডিগ্রিটা নেননি, আমেরিকা থেকে নিয়েছেন। এটা নিয়ে কেউ কিন্তু হইচই করছে না, বলছে না যে ভদ্রলোক মার্কিন মুলুক থেকে নিয়েছেন, যে বিশ্ববিদ্যালয় থেকে সেই বিশ্ববিদ্যালয় খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রেস্টন না প্রিস্টন, এটা নিয়ে আমি একটা দেখলাম। তো সেই জন্যে আসলে এখন আর কোনো সীমা সম্বন্ধের মধ্যে বিষয়গুলো নেই, এমন জায়গায় চলে গেছে।
কম্বল বাঁচলে পুরোটা উজাড় হয়ে যাবে। সুতরাং রিথিঙ্ক করতে হবে আমাদের। আসলে দুর্নীতি নিরোধের জন্যে আপনার যেমন পুলিশ যদি একটা গাড়ি আটক করে তার একটা ইনসেন্টিভ আছে, এবং এই জন্যে আপনার ইন্দোনেশিয়া মডেলটা থেকে অনেক কিছু লেসন লার্ন করা যায়। আপনি যদি এটা জব পার্কের ব্যবস্থা রেখে না দেন, কোন রকমের পারিতোষিকের ব্যবস্থা অফিসিয়ালি রেখে না দেন, তাহলে কিন্তু কেউ উৎসাহ নিয়ে কাজ করবে না। আউটসোর্সিংয়ে যেতে হবে উইদিন। এবং মজা হচ্ছে যে আমাদের জাতি এত ইনোভেটিভ, আউটসোর্সিং গেলে সেখানেও একটা ইনোভেটিভ, এই জন্য তো টেলিফোনের গণ্ডিতে একটা চালু হয়েছে না, বের করে ফেলে আর কি, কোনো না কোনো সিস্টেম সে বের করে। সুতরাং এই যে আপনার অজস্রতা, এইটাকে যদি ইতিবাচক খাতে আমরা কাজে লাগাতে পারতাম, তাহলে এই নেশনকে কেউ দাবিয়ে রাখতে পারত। স্যার, আমরা আলোচনা করবো, একটু বিরতি নিয়ে আসি। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই। সুপ্রিয় দর্শক, বিরতি করে আবারও সঙ্গে নিউজ অ্যান্ড ভিউজে আমরা দুর্নীতির বিষয়গুলো আলোচনা করছিলাম। স্যার, আমি যদি আপনার কাছে একটু আবার যাই, এনবিআর প্রসঙ্গে যাই। এনবিআর নিয়ে নানান সময় নানান অভিযোগ এটি ব্যবসায়ীরা সবসময় করে থাকেন, এবং তারা প্রায় বলেন যে জিনিসপত্রের দামের জন্য এনবিআর অনেক ক্ষেত্রে দায়ী। তারা আমদানি রপ্তানি দুটি ক্ষেত্রে এনবিআর এর যে হয়রানি সেটি স্বীকার হন, এবং সেটির প্রমাণ তো আমরা এই দুজন কর্মকর্তার দ্বারা পেয়ে যাই, যে মতিউর রহমান এবং আরেকজন যে আবু মাহমুদ ফয়সাল, যিনি প্রথম সচিব। মানে এটি নিশ্চিত যেই, এবং মতিউর রহমান তিনি ট্রাইব্যুনালের ছিলেন, অর্থাৎ ব্যবসায়ীদের যত ঝামেলা তিনি সেটি মিট আপ করে, এবং ওনার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ রয়েছে। উনি তার সন্তানকেও নানান জায়গায় ব্যবহার করেছেন চাঁদাবাজির জন্য বা এই ধরনের ইস্যুর জন্য। এরপরও এই কর্মকর্তা নানান জায়গায় নানানভাবে ছিলেন। আমি বারবার বলছিলাম যে স্যার, যে তার আসলে ব্যাকআপটা কি, যে শক্তিশালী, যেটি আমরা কিছুটা হয়তো জানি, কিন্তু তারপর এখন যে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর রয়েছেন তার সাথে তার সক্ষতা রয়েছে, কিংবা রাজনৈতিকভাবে হয়তো বা তিনি যথেষ্ট শক্তিশালী কিনা, সেই কারণেই তার আসলে এই ধরনের অবস্থান কিনা। না, এটা সম্পর্কে এনবিআর এর প্রাক্তন চেয়ারম্যান যেটা বলেছেন যে 111 এর পরে তাকে জেনারেল মইনিউ আহমেদ পর্যন্ত ফোন করেছিল, সিনা ইবনে জামাল, কলিমুল্লাহ ভাই তো আর্মির সাথে খুব আমি কমিশন তো সিনা ইবনে জামাল কিন্তু সোর্ট পাওয়ার অফিসার। তো এই ধরনের অফিসাররা যখন এরকম ফোন টোন করে, তার মানে তার কানেকশনটা সে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। দুইজন অর্থমন্ত্রী, এবং এই মতিউরকে কিন্তু বর্তমান এনবিআর চেয়ারম্যানও বদলি করেছিলেন, 15 দিনও রাখতে পারেননি তিনি, তাই না? বদিউর রহমানটা তো গেল, উনি টেলিভিশনে বলছেন, তখন জানা গেছে। বাট এখন তো কোনো কারণ নেই, এখন তো উনি কারো এজেন্ট না। একসময় ওই 111 এর পরে হি বিকেম এজেন্ট অফ ডিজিএফআই অর আর্মি ইন্টেলিজেন্স, যে উনি তথ্য দিচ্ছেন যে অমুক লোক কর ফাঁকি দিচ্ছে, অমুক লোক এটা করছে, অমুক লোকের গোডাউনে গেলে আপনি এটা পাবেন। সো তাকে তার প্রয়োজন ছিল। অনেক সময় চোর ধরার জন্য চোর প্রয়োজন হয় না, পুলিশ কিন্তু চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, পকেটমার পোষে মাঝে মাঝে, ডাহক দিয়ে ডাহক ধরে, যে ঘুঘু ধরা ফাঁদের মতো। তো মতিউর রহমানের এই হয়তো এই কানেকশন গুলো উনি ব্যবহার করছেন সবসময়, এবং সবসময় লাইমলাইটে ছিলেন, এবং তার যা করার তিনি করে গেছেন, ছুপার উৎসমের মতো আর কি। অনেকে টের পায়নি, এরকম থাকে। অনেকে আপনি দেখবেন যে অনেক কিছু করে ফেলছে কিন্তু কেউ জানবেন না, আবার অনেকের যে অল্প কিছু হলেই জানতে পারবেন। কেন এগুলো হলো যে আপনার একটা গোষ্ঠীগত দ্বন্দ্ব থাকে, ইন্টারনাল গন্ডগোল থাকে। এখন আপনি যদি আপনার যে যাদের নিয়ে কাজ করছেন, আমি যদি সবাইকে যদি আপনি দিতে পারেন, মিষ্টি ভাগাভাগি করতে পারেন আর কি, সবাই মিলে যদি হয়, তখন কিন্তু এই জিনিসগুলো এত বেশি আলোচিত হয় না। এবং এই সুযোগটা হয়তো উনি খুবই, মানে ওই যে এনবিআর চেয়ারম্যান, হি ওয়াজ এ ভেরি গুড ম্যানেজার। তো সো ওনার দুর্নীতি থেকে উনি একটা শিল্প পর্যায়ে, এবং এই বড় বড় জায়গায় যারা দুর্নীতি করেন তাদেরটা এখন যা মনে হচ্ছে এগুলো সবই শিল্প। মানে এত সুন্দরভাবে করেন যে কেউ কিছু জানতে পারে না, তারপর হঠাৎ করে একদিন অনেকে অনেক কিছু জানতে পারে। এনবিআর এর সম্পর্কে ব্যবসায়ীরা সবসময় অভিযোগ করেন, ট্রু, বাট এটা তো একটা নেক্সাস ভাই। নেক্সাসটা কি? বিজনেসম্যান, গণকর্মচারী, পলিটিশিয়ান, এই তিনজন মিলেই কিন্তু এই কাজগুলো হয়। এইটা একটা নেক্সাস, এবং এইভাবে দুর্নীতি হয়। আপনি চিন্তা করেন যে এইটার ওনারা আরো অ্যানালাইসিস করা দরকার, বা আপনারাও করতে পারেন। আপনারা চিন্তা করেন যে বাংলাদেশ যে কোনো একটা বছর ধরে চিন্তা করেন, মানে ইমিডিয়েট বছরেই ধরেন, গত 23 সালে বাংলাদেশ এই ঘুষ দুর্নীতির কারণে কত রেভিনিউ লস করেছে। আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি, যদি বাংলাদেশ 10,000 কোটি টাকা রেভিনিউ লস করে থাকে, তাহলে এই গণকর্মচারীদের পকেটে 2 থেকে 3,000 কোটি টাকা গেছে। বাকি টাকা কিন্তু যারা দেন নেই, কর ফাঁকি দিয়েছেন, যে কর দিতে হয়নি, বা যে আপনার আমদানি শুল্ক দিতে হয়নি,
তারা এটা পেয়েছেন। সুতরাং তাদের অভিযোগ করা, মাঝে মাঝে অভিযোগ করে, হ্যাঁ আছে, হয়রানি আছে। সরকার, আমরা সরকার যন্ত্র যেটা আছে, মানে রাষ্ট্রযন্ত্র, সেটা তো যন্ত্র, ও তো ওই যে বললাম না একটু আগে বায়বি, ও তো ধরা ছোঁয়া যায় না। সুতরাং ওই যন্ত্র দিয়ে যে কাউকে যে কোনো সময় যে কোনো ভাবে হয়রানি করা যায়, এবং হয়রানি করে টাকা আদায় করা যায়। সে বা আপনি ভূমি অফিসে যাবেন, আপনি একটা 100 টাকার ভূমি কর দিতে আপনাকে হয়তো 1000 টাকা দিতে হবে, সেগুলো তো আছেই। বাট এই যে মানে পুরা সিস্টেমের মধ্যে বড় দুর্নীতি, মানে যদি দেশে 1000 কোটি টাকার দুর্নীতি হয়, তাহলে হলো আপনি খুঁজে দেখবেন যে 10% দুর্নীতি ওই ছোট ছোট সেবা হচ্ছে। আপনি ফ্যামিলি প্ল্যানিং অফিসে গেছেন সেবার জন্য, বা আরেকটা অফিসে গেছেন জিডি করার জন্য, ওখানে কি হবে? আপনি 200 টাকা জিডি হওয়ার কথা, ওখানে আপনি 1000 টাকা দিন। এগুলো অ্যাড করলে অনেক বড় হবে, কিন্তু আরো বড় দুর্নীতি যেখানে রাষ্ট্র একেবারেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওটা হলো নেক্সাস। ওখানে ব্যবসায়ীরা আছেন, ব্যবসায়ীরা তাদের সুবিধার জন্য এই দুর্নীতি করেন। আবার ব্যবসায়ীরা এটা বলতে পারেন পাল্টা, যে আমি যদি এটাতে ইনভলভ না হই তাহলে আমি আরো ক্ষতিগ্রস্ত হব। দ্যাট ইজ অলসো ট্রু। সুতরাং একটা নেপালি ভোগালির মতো তারা ইনভলভ হয়ে যান, এবং তারা নিজেরাও লাভবান হন, যিনি গণকর্মচারী যিনি দায়িত্বে আছেন তিনিও লাভবান হন, তার উপর দিকেও লাভবান হয়। ওই যে ফুটপাতের কথা বলা হয় না, যে ফুটপাতের টাকা কোথায় যায়, তাই না? এই যে 100 কোটি 200 কোটি টাকা বাস স্ট্যান্ডের যে চাঁদা উঠে, এগুলো কোথায় যায়? সো আপনি যেখানেই যাবেন দেখবেন যে এগুলোর একটা সিস্টেম ডেভেলপ করে গেছে, যেটা উনি বলছিলেন যে ইন্দোনেশিয়ার মতো সিস্টেম করে দেওয়া যায় কিনা। ঠিক আছে ভাই, তোমাকে এটা ইজারা দিয়ে দিলাম, মানে আমরা গণকর্মচারীদের তো এই ট্যাক্সের টাকায় চলে, ওইটা দেওয়া তো চলছে না, তো তাদেরকে আমরা এখন ছোট ছোট ইজারা দিয়ে দিই। মানে আমরা একটা সামন্ত সিস্টেমে চলে যাই, যে ইজারাদার থাকবে, যে এই থানার ইজারাদার তুমি 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 তোমরা এই থানাটা পরিচালনা করো, তোমরাই ঠিক করো কি পরিমাণ টাকা আদায় করবে, ওখান থেকে 30% গভর্নমেন্ট ইয়েতে দাও। তো এরকম হতে পারে, বাট দ্যাট ইজ এ ভেরি স্পয়েলড সিস্টেম। আমরা তো এখানে চিন্তা করতে পারি না কেন যাব, এবং এটা করে যে ইন্দোনেশিয়া খুব লাভবান হচ্ছে এরকম তো নয়। যদি হতো তাহলে না আমরা একটা প্র্যাকটিস করতে পারতাম। স্যার, এই মতিউর রহমানের বিষয়টা, যে তিনি এনবিআর ছিলেন, তারপরে আবার সোনালী ব্যাংকে হচ্ছে, ব্যাংকিং খাতের অবস্থা তো আমরা জানি, মানে কেন তাকে এই বর্তমান গভর্নর কেন তাকে আসলে জায়গায় দায়িত্ব আনলেন, বা কিভাবে এইগুলো আসলে আরো বেশি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে কিনা? দেখুন, নানান ডাইমেনশন আছে, ভুলে গেলে চলবে না। তারা দুজন কিন্তু আরাফাতি ভাই, একেবারে সেই সৌম্য দর্শন পোশাকে আপনার তারা সামাজিক হাত তুলেছিলেন বিধাতার কাছে, এবং যে বন্ডিংটা তৈরি হয়েছে এটা কিন্তু লাইফ লং, এটা যাবে না কখনো, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি যদি বিবেচনা করেন। তারপরে আমরা সোশ্যাল মিডিয়ামে যেটা দেখলাম, ফুল সংস্কৃতির যে ব্যবহার, মতিউর সহস্রবদনে গভর্নর মহোদয়কে পুষ্পস্তবক প্রদান করছেন এবং তিনি সেটা গ্রহণ করছেন, এবং আপনার মতিউরকে মিডিয়ার কর্ণধার তারাও কিন্তু পুষ্পস্তবক প্রদান করছেন। আবার যে ফোন আলাপটা ফাঁস হয়েছে ডিআরইউর সংশ্লিষ্ট আপনার ইলেক্টেড যে সেক্রেটারি, তার এই সব কিছু মিলিয়ে যে ক্যানভাসটা আমরা পাচ্ছি সেটা খুব জটিল এবং অভিনব ক্যানভাস। এবং এখানে মতিউর একা ভিলেন, তাকে বানিয়ে তো লাভ নেই, বগিম্যান হয়ে গেছে বাই কোইন্সিডেন্স বা বাই চান্স। কিন্তু এরকম মতিউর সর্বত্র কিন্তু বিরাজমান। চুরিবিদ্যা বড়বিদ্যা যদি ধরা না পড়ো, এটা অনেক পুরনো একটা ম্যাক্সিম আর কি। সেটা আমাদের আসলে এমনি এমনিতে তৈরি হয়নি, পিপলস নলেজ এভাবেই আমরা গেইন করেছি। আর আপনার কোনো কোনো মাননীয় সংসদ সদস্য আক্ষেপ করে সংসদে ভাষণে বলছেন যে বেতন তো পর্যাপ্ত বাড়িয়ে দেওয়া হচ্ছে দফায় দফায়, তারপরও দুর্নীতি কমছে না কেন? আসলে এই উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ, জীবনযাত্রার মান ওই ৭৮,০০০ টাকা বেসিক, ওর মধ্যে সীমায়িত রাখার কোনো সুযোগ নেই। আপনি বাড়িয়ে নয় ৩ বা ৫ লাখ টাকা অ্যাসোসিয়েটেড বেনিফিট টেনফিট সহ গাড়ি টাড়ি ইত্যাদি থাকলেও কিন্তু এখন যেখানে ৫ কোটি টাকা প্রয়োজন হয় সেখানে ৫ লাখ টাকা দিয়ে তো এই একদিকে টানলে আরেক দিকে অনাবৃত হয়ে যাবে। আপনি নারী মুক্তির এই আন্দোলনের কারণে হয়তো বহুবিবাহ প্রথা অফিসিয়ালি নাই হয়ে গেছে, আইয়ুব খানের সেই মার্শাল ডিকটামের কারণে প্রথমা স্ত্রীর কাছে লিখিত অনুমতি লাগবে, এই বিষয়গুলো এখন আর কিন্তু ওই জায়গাটা আবদ্ধ নেই।
উপপত্নী কালচার তৈরি হয়ে গেছে। এনবিআর একজন কর্মকর্তা, তিনি সম্ভবত প্রয়াত এখন, তিনি চট্টগ্রামে আমার সঙ্গে তার দেখা হয়েছিল। তিনি আদব কায়দা শেখানোর জন্য স্কুল খুলেছিলেন। চট্টগ্রামে তার পত্নী ছিল একজন, ঢাকায় একজন পত্নী ছিল, উপপত্নী ছিল বেশ কিছু। এখন খাই মেটাতে তো পর্যাপ্ত যোগানের দরকার পড়ে। এখন আসবে কোত্থেকে? সরকার যতই বেতন বাড়াক, এটা তো কোনোভাবেই আসলে সম্ভবপর নয়। তো ফলে এই সোশ্যাল রিয়ালিটিগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর এই সংযোগগুলো কেন হয়েছে? আপনার আমি দেখলাম আমাদের একজন মাননীয় সংসদ সদস্য প্রস্তাব করেছেন বাচ্চাদের লেখাপড়া উৎসন্নে যাচ্ছে, সুতরাং রাত এতটা থেকে সকাল এতটা পর্যন্ত ওই যে ইন্টারনেটের লাইন টাইনগুলো যাতে বন্ধ করে দেওয়া হয়। এখন এই সংযোগগুলো ব্যবহার করে সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে কিন্তু নারী পুরুষের আগের ওই সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। সারা পৃথিবী এখন আপনার যোগাযোগের জন্য উন্মুক্ত হয়ে গেছে। এর সুফল কুফল দুটোই আছে। তো সেই বিষয়গুলো কিন্তু কগনিজেন্সে নিতে হবে। আমি দেখেছি আপনার নির্বাচন পর্যবেক্ষণ করতে বিভিন্ন দেশে গিয়ে জাতিসংঘের অধীনে যারা কাজ করতে এসছেন, অফিস আওয়ারে এই ফেসবুক ব্যবহার নিষিদ্ধ তাদের জন্য। তার মানে তাদের কর্মঘণ্টা যাতে প্রপারলি তার কাজে লাগাতে পারেন। তো এই ধরনের নতুন নতুন অভিযোজন নিয়ে আসতে হবে সরকারের পক্ষ থেকে। তা না হলে কিন্তু আপনার এগুলো বন্ধ করা যাবে না। আর তুমি চলো পাতায় পাতায় আমি যাব ডালে ডালে, এই পলিসি যদি অনুসরণ না করা হয়, তাহলে এই যত রকমের ডিক্টামি আপনি তৈরি করেন না কেন, সেটা মানধাতার হয়ে যাবে, অ্যানাক্রনিস্টিক হয়ে যাবে। নতুনতর পরিস্থিতির উপযোগী করে রুলস রেগুলেশন মেন্ট করতে হবে, তা নাহলে কিন্তু হবে না। স্যার, একটা বিষয় আমি একটু আবার একটু পিছনে যাই। সেটা হলো যে মতিউরের যে স্ত্রী, তিনি যেটি বলছিলেন যে সাংবাদিক তিনি কিনে নিয়েছেন, এই ঘটনা প্রকাশ হওয়ার পরে কিন্তু তিনি বেশ কিছুদিন উপজেলায় যাননি, তার কার্যালয়ে যাননি এবং তিনি অফিস করেননি। তারপরে তিনি আবার কয়েকদিন পর অফিসে গেলেন এবং তিনি ওই দিনে এই কথাটি বললেন। ইভেন মতিউরকে যে স্যার বদলি করা হয়েছে, তিনিও আসলে এখন পর্যন্ত তার কর্মস্থলে যোগ দিয়েছেন কিনা সেটি জানা যায়নি। তবে গণমাধ্যমে কিছু সংবাদ বেরিয়েছিল যে তিনি মাথা নেড়ে করে দেশ ছেড়েছেন, এগুলো সংবাদ প্রকাশ হয়েছিল। তো স্যার, এই বিষয়গুলোর আসলে সত্যতা যাচাই করা, বা আপনার কাছে কি এমন মনে হয় যে মতিউরের স্ত্রীর অফিস করা এবং তার যে এই উক্তি, এগুলো আসলে এক ধরনের গ্রিন কার্ড বা এক ধরনের কোনো কিছু সে ম্যানেজ করে ফেলেছেন কিনা, এরকম কোনো বিষয় আছে কিনা এর পিছনে? একটা তো কানেকশন আছেই মনে হয় তার, যে উনি তো চাকরি ছিলেন, উনি তো শিক্ষক ছিলেন, তিতুমির কলেজে লাস্ট শিক্ষকতা করেছেন। তারপরে উনি চাকরি ছেড়ে উপজেলা চেয়ারম্যান হলেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা হলেন। সো কানেকশনটা চিন্তা করেন যে একজন কোনো পলিটিক্সে নাই। মতিউরের এরকম পলিটিক্যাল কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখিনি, কিন্তু অন্যদের দেখেছি, বাট মতিউর সাহেবের কিন্তু আপনি দেখেন। এই জন্য বললাম যে একদম চুপার উস্তমের মতো চুপচাপ। তো যাই হোক, তারপরে আপনি দেখেন যে ওনার স্ত্রী হঠাৎ করে পলিটিক্সে ইনভলভ হলেন এবং গেলেন এবং তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করানো হলো। উনি আছেন, উনি আরো একটু খোঁজ নিয়ে জানবেন। কারণ এইসব ইলেকশন, মানে ইলেকশন যদি বিরোধী দল নাও আসে, তাও নিজের পার্টির মধ্যে দুই চারজন থাকে। সুতরাং আপনি ওটা একটা ম্যানেজড ইলেকশন ছিল। তো এত দূর যারা ম্যানেজ করতে পেরেছেন, তার কাছে কিছু সাহস, কিছু কানেকশন তো থাকবেই। সেই কানেকশনগুলোর কারণে হয়তো উনি সাহসিকতা দেখাচ্ছেন। বাট ফাইনালি তো ডিসাইডিং ফ্যাক্টর হবে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যা ঘোষণা দিয়েছেন সেটা প্রতিপালন হোক, এটা তিনি মনিটর করছেন কিনা। মানে তিনি নিজেই মনিটর, তার একটা সিস্টেম থাকবে যেখানে মনিটর করার, যে আমরা এটা যদি মনিটর হয় তাহলে এইরকম ক্ষেত্রে খুব একটা ছাড় পাওয়ার সুযোগ নেই কানেকশনের জন্য। এবং এটা আমার মনে হয় যে যেসব সংবাদ প্রকাশ হয়েছে, আমি তো এটা বলতে পারবো না এটা জেনুইন কিনা, মাথা ন্যাড়া করে গেছেন কিনা বা ন্যাড়া করে যেতে পারেন কিনা। যেতে তো পারেন, কেউ চলে যেতে পারে। বাংলাদেশ ভারতের বর্ডার এত লম্বা, এবং বাংলাদেশ ভারতের বর্ডারে যে সিপাহীরা যারা কাজ করে, মানে বর্ডার গার্ডস যারা আছে দুই পক্ষেরই, তো তাদেরকে ম্যানেজ করে এটা পার হওয়া কোনো ব্যাপার না। কিন্তু তারপরে আপনি একটা সিল মারানো কোনো ব্যাপার না। এবং বাংলাদেশের এমনি অনেক মানুষ কিন্তু এখন ইন্ডিয়াতে যে ফ্লাই করে, কারণ বাংলাদেশের যে এয়ারলাইন্সগুলো আছে, সেই এয়ারলাইন্সগুলো যে ভাড়া ক্লেম করে তার চেয়ে কম ভাড়ায় দিল্লি থেকে লন্ডন যাওয়া যায়, দিল্লি থেকে কানাডা যাওয়া যায়, দিল্লি থেকে আমেরিকা যাওয়া যায়, কলকাতা থেকে যাওয়া যায়, বোম্বাই থেকে যাওয়া যায়। মানে অলমোস্ট 30% ভাড়া সাশ্রয় হয় সেম ইয়েতে। সো বাংলাদেশের মানুষ কিন্তু ওইভাবেও অনেকে যান, যে ফ্লাই করেন।
তো মতিউর রহমান সাহেবরা হয়তো এরকম লুকিয়ে থাকবেন, একসময় আবার হয়তো সার্ফেসে আসতে পারেন, এরকম সার্ফেসে আসে অনেকে। কিন্তু স্যার তার কর্মস্থলে যোগদানের জন্য তাকে যে বদলি করা হলো সেই জায়গাটা আসলে বিধিবিধান আচ্ছা, এরকম যোগদান না করলে কি, যোগদান না করলে কদিন পরে আপনি ডিজার্শনের একটা মামলা করে তার চাকরিটা খেয়ে ফেলতে পারেন। এইসব লোকের আর কর্মস্থলে যোগদান করার দরকার আছে? আপনি এমন একটা প্রশ্ন করতেছেন যে ওই যে সাপ কেটেছে আর কি, মারা গেছে, এখন দেখতে গেছে, বলছে যে কোথায় কামড়েছিল, যে মাথায় কামড়েছিল, যাক চোখটা বেঁচে গেছে। এইরকম অবস্থা। উনি যোগদান করা না করায় কি এসে যায়? উনি দেশে থাকলে পরে উনাকে আমরা না হয় বিচারের সম্মুখীন করতে পারতাম। উনি দেশ থেকে চলে গেলে কে ধরে আনবে উনাকে? কোন দেশে থাকবে সেটাও তো জানবেন না। পৃথিবীর অনেক সেফ হেভেন আছে। এখন সিঙ্গাপুর একসময় সেফ হেভেন ছিল, কিন্তু সিঙ্গাপুর গভর্নমেন্ট হয়তো মানে মার্কিন মূল্যক এবং ওদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একটু বেটার পারফরমেন্স করার চেষ্টা করতেছে, যার কারণে সিঙ্গাপুরে কিছু অভিযান চলে। এখন আপনি দুবাই হচ্ছে এগুলোর হেডকোয়ার্টার, আপনি টাকা নিয়ে যাবেন। উনি যথেষ্ট বুদ্ধি রাখেন, উনি যদি ইসরায়েলে গিয়ে হাজির হন কিছু করতে পারবেন। দুবাইতে না, দুবাইতে স্যার আপনি আনতে পারবেন না, আসবেন কি না, তারপরে টাকা নিয়ে গেলে দুবাইতে। আগে সেফ হেভেন ছিল না, ওই যে কি জেনেভা, সুইজারল্যান্ড, সুইস ব্যাংক, ওখানে তো প্লেনে করে টাকা নিয়ে যেত, ব্যাংক এসে ওখানে জাস্ট টাকা গুনতেও লাগতো না, অ্যাকাউন্ট খুলে টাকা রেখে উনি আবার ওই প্লেন সব ড্রপ করে চলে আসছে। এরকম মানুষও খবর পাওয়া গেছে। অনেক সেফ হেভেন আছে যেখানে, যেমন মালয়েশিয়ায় সেকেন্ড হোম আছে, টার্কিতে টাকা নিয়ে গেলে টাকা বের করতে পারলে তাদের কি অসুবিধা? ইভেন আমেরিকা কানাডা যে মানি লন্ডারিং এর ব্যাপারে এত কঠোর কথা বলে, আমেরিকা কানাডাও ইনভেস্টমেন্ট ভালোবাসে। আমেরিকা কানাডার পলিসিটা একটু কমপ্লিটলি আমার কাছে যেটা মনে হয়, মেবি তাদের এটা সরকার স্বীকার করবে না, তাদের পলিসিটা হলো যে টাকা আনো, ইনভেস্ট করো, কিন্তু তুমি জঙ্গি ফাইন্যান্স করো না। যদি কোনো কারণে আপনি ধরেন $1 মিলিয়ন নিয়ে গেছেন, দেখা গেল যে আপনার $5,000 কাশ্মীরে আসলো, $3,000 উত্তরপ্রদেশে গেল, আবার $10,000 পাকিস্তানে গেল, মিয়ানমারে গেল, এগুলো কানেক্ট। ওরা প্রত্যেকটা এই টাকা নিয়ে গেলে কিন্তু ওদের উপর নজরদারি করতেছে, কিন্তু নজরদারিতে যখনই দেখা যাবে সে একটা এমন একটা ট্রানজেকশন করতেছে যেটা সন্দেহজনক এবং যেটার সাথে জঙ্গিদের কানেকশন আছে, তখন তারা মানি লন্ডারিং আইন প্রয়োগ করবে এবং একদম জীবন ফানা করে ফেলবে। তার আগ পর্যন্ত আমাদের কত লোকের নামে কত খবর বেরিয়েছে না, কিছু করেছে আমার দেশের মানুষরা আমেরিকা, কানাডা, ইয়াতে, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে, দুবাইতে, যুক্তরাজ্য, ইউরোপিয়ান কান্ট্রিতে আছে না, এবং অনেক টাকা ইনভেস্ট করছে, অনেক টাকা নিয়ে গেছে, অনেক টাকা। সেসব টাকা এখন ফেরত আনলে কিন্তু বাংলাদেশ ধনী হয়ে যাবে। আপনাকে জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করে দিই। আপনি মনে করেন যে 2001 সাল থেকে 2005-এ যারা কানাডায় গেছে, টরন্টোতে, তারা তখন বাড়ি কিনছে $300,000 বা $400,050 বা ধরেন $500,000। সেই বাড়ির দাম এখন $1.5 মিলিয়ন। তাকে যদি সুযোগ দেওয়া হয় যে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে, আরো ভালোভাবে চিন্তা করতে, ম্যানেজ করতে হবে। সে অত 2-3টা বাড়ি করে বলছে, কালো টাকা তাকে সুযোগ দেন যে ভাই তুমি যে নিসপ্লাট ঠিক আছে, খুব ভালো করছো, এখন তো তোমার 2-3টা বাড়ি আছে, তুমি একটা বাড়ি রাখো, তোমার প্রয়োজন নেই, আর 2টা বাড়ির টাকা এনে বাংলাদেশ ব্যাংকে ইনভেস্টমেন্ট। এই সুযোগ আমাদের ওই সুযোগ টাকা আনবে কেন স্যার? ডাবল যদি বলে যে আনবে, তার ডাবল হবে কেন? সে তো অলরেডি লাভবান। বাংলাদেশে এই টাকা থাকলে এটা টাকা বিনিয়োগের একটা সুযোগ থাকে। হ্যাঁ, বাংলাদেশে যে পরিমাণ টাকা আমরা ব্যাংকে রাখি এবং যে পরিমাণ ইন্টারেস্ট রেট এবং যে ইনফ্লেশন, তাতে কিন্তু বাংলাদেশের ইনভেস্টমেন্ট মানে মাটি ছাড়া বাংলাদেশের ইনভেস্টমেন্ট বা কোনো যে আপনার ইন্ডাস্ট্রি, ওই ধরনের ইন্ডাস্ট্রি ছাড়া লাভজনক নয়। কিন্তু তাদের টাকা কিন্তু তারা লাভজনক খাতে বিনিয়োগ করেছে। এই টাকা কিন্তু তাদের সাথে আলাপ আলোচনা করে করে ইন্ডিয়া কিন্তু এই সুযোগটা তৈরি করে দিচ্ছে। ইন্ডিয়ান ন্যাশনালদের তারা আলাদা পাসপোর্ট দেয় না, অনেক সময় বিদেশি হয়ে গেলে তারা একটা এনআইডি দেয়, ইন্ডিয়ান ন্যাশনাল কার্ড দিয়ে দেয়, মানে পাসপোর্টের মতো, ওটা দিয়ে তারা আসতে পারে। এবং এই কারণে ইন্ডিয়া কিন্তু অনেক ইন্ডিয়ান মানুষ যারা বিদেশে চলে গেছে, তারা ইনভেস্ট করছে। তারা লন্ডারিং করে গেছে কিনা এটা বলা যাবে না, বাট তারা কিন্তু এসে ইনভেস্ট করতেছে এবং ইন্ডিয়া সেই পরিবেশটা তৈরি করতে পারছে। আমরা কিন্তু এটা করতে পারিনি। স্যার, আমরা একদম সেই দিকে একদম শেষ করবো। যদি আপনি শুরুতে যে কথাটি বলছিলেন যে 111-এর সময় এই ধরনের রাজনীতিবিদদের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির অভিযোগ ছিল, আমরা গত কয়েক বছর থেকে দেখেছি আমলাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ। এই অভিযোগের অন্য কোনো ট্রেন্ড আছে কিনা, একদম যে সংক্ষেপে? দেখুন, আমি তো বলেছি ভেরি ইনোভেটিভ একটা স্ফেয়ার। আর যে বিষয়টা সেটা হচ্ছে এই যে সবচেয়ে বড় যে ক্যাপিটাল, একটা হচ্ছে সোশ্যাল ক্যাপিটাল আর একটা হচ্ছে নেটওয়ার্ক। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ডক্টর মতিউর রহমান। এখন আলটিমেটলি তিনি পাবেন কি পাবেন না, অথবা স্কেপগোট যে রমণীদের তিনি বিবাহ করেছেন তারা হন কিনা, হু নোজ। তো এই জন্যে বিষয়গুলো আসলে গভীরভাবে সময় নিয়ে বিশ্লেষণের দাবি রাখে।
জি, আলোচনা অংশ নেওয়ার জন্য ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং আবু আলম শহীদ খান আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।